বুড়া মদমহেশ্বর। বুড়া মানে প্রাচীন, যার অর্থ প্রাচীন মদমহেশ্বর। এটি একটি মন্দির নয়, এটি একান্ত তীর্থযাত্রার এক নিঃশব্দ সাক্ষী। সাধু ও যোগীরা বিশ্বাস করেন যে বুড়া মদমহেশ্বর স্থানে ধ্যান করলে ঈশ্বরের সাথে সহজে সংযোগ স্থাপন করা যায়। এই স্থানটিকে বলা হয় প্রাচীন বা আদি মধ্যমহেশ্বর, যেখানে ভগবান শিব সর্বপ্রথম নাকি আবির্ভূত হয়েছিলেন। এখানকার গ্রামবাসীরা বলে থাকেন এই মন্দিরে থাকা শিবলিঙ্গটি নাকি নিজে থেকে উদ্ভূত হয়েছিলেন, যা অতীব প্রাচীন। আমাদের এই যাত্রাপথ শুরু হয়েছিল হরিদ্বার থেকে উকিমঠ, উকিমঠ থেকে রাশিগ্রাম, আর তারপর আমরা রাশিগ্রাম থেকে অক্তলি গ্রামে পৌঁছাই। ওখান থেকে পায়ে হেঁটে আমরা পৌঁছাই মদমহেশ্বর। তারপরে আজকে আমাদের মদমহেশ্বরের দ্বিতীয় দিন, আর আমরা যাত্রা করব বুড়া মদমহেশ্বর। ও তারপরে আবারও মদমহেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে বেরিয়ে যাব উকিমঠে। গুড মর্নিং সবাইকে। সবাই সকাল সকাল একসাথে বলো আমার সাথে হার হার মহাদেব। আর আজকে হচ্ছে 25শে অক্টোবর, আর এখন আপাতত আছি এই হোমস্টেতে ছিলাম। কালকে বললাম আমি তোমাদেরকে হোমস্টে সম্পর্কে, তার আগের ভিডিওতে তোমরা দেখে নিও। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি তোমাদের দেখালাম আমি মধ্যমহেশ্বর মন্দির, আর এখান থেকে আমরা এখন হেঁটে যাব বুড়া মদমহেশ্বর, যেটা নাকি মানে ওপরে গিয়ে ঘুরে আসতে প্রায় 2 ঘন্টা মতন লাগে। আর বুড়া মদমহেশ্বর আমরা এই রাস্তা দিয়ে যাব। চলো তাহলে জার্নি স্টার্ট করা যাক। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। চল 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 চল, এই হচ্ছে ভৈরবজির সঙ্গপঙ্গ। আমরা 4 জনেই বেরিয়ে পড়লাম বুড়া মদমহেশ্বরের উদ্দেশ্যে। আর এই একদম মন্দির প্রাঙ্গণের একদম পাশেই এখানে আছে অনেক হোমস্টে, আর এই হচ্ছে পুরো জায়গা। আর এখান থেকে তোমরা পায়ে হেঁটে হেঁটে যখন যাবে, হেঁটে গিয়েই দেখতে পাবে তোমরা একদম সামনেই হচ্ছে মদমহেশ্বর মন্দির। আহা, দেখতেই কিন্তু অন্যরকম। এরপরে মদমহেশ্বর মন্দিরকে যেন চোখ থেকে সরাতে পারছিলাম না। আবারও বাবার আশীর্বাদ নিয়েই বাবার আরও একটি স্থানে বেরিয়ে পড়তে হবে। মানে এই ভাইবটা কিন্তু বেশ অন্যরকমই লাগে। মানে মন্দির চত্বরে আমরা ছাড়া আর কেউ নেই, এটা কিন্তু অন্য কোনো এই পঞ্চকেদারের কোনো কেদারে তোমরা পাবে না। মানে কেদারনাথ বাদে বাকি কেদারগুলোই হয়তো পেতে পারো, কিন্তু এই মদমহেশ্বর এতটাই ফাঁকা ফাঁকা তোমাদের কিন্তু আলাদাই লাগবে। তখন সকাল সকাল বাবাকে প্রণাম জানিয়ে আমরা এখন বেরোচ্ছি বুড়া মদমহেশ্বর মন্দিরের পাশ দিয়ে। একটা মানে পেছনের রাস্তা একটা আছে, ওটা হচ্ছে রাস্তা করা আছে। ওখান থেকে নাকি এই যারা গেছিলেন, আমি জিজ্ঞেস করলাম ফিরছিলেন, তো ওনারা বললেন যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর এরকম একটা জায়গা থেকে মন্দির চত্বরের এই মন্দির প্রাঙ্গণের এই সামনেটা থেকে দেখছিলাম কালকেও অনেকে আসছিল, তো এটা দিয়ে নাকি গেলে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এটার পেছনে এই পাহাড়টা, তার পেছনে একটা পাহাড়, তার পেছনে আছেন বুড়া মদমহেশ্বর, যেখানে মনে করা হয় যে বাবার যে নাভি যেটা পড়েছিল সেটা নাকি ওইখানেই আছে। মানে এখানকার কিছু মানুষ মনে করেন। তো পুরো গল্পটা কিছুটা যদি আমি বলতে পারি ওখানে গিয়েই তোমাদের বলবো। চলো হার হার মহাদেব বলে বেরোনো যায়। এদিকে দেখো, সূর্যর হাফ বেরিয়ে গেছে, সূর্যোদয় হচ্ছে, দারুণ। অনেক উপরে উঠতে হবে, অনেক, প্রচুর
ওপরে উঠতে হবে। এই পাহাড়টা টপকে আরেকটা পাহাড় আছে, তারপরে আমরা গিয়ে বুড়া মদমহেশ্বর দর্শন পাবো। চলো। রাস্তা খুবই কঠিন, এতটাও চড়াই রাস্তা হয়তো আগে কখনো ট্রেক করিনি। যেহেতু ওই 2 কিলোমিটার মতন রাস্তা, তাই মনে জোর নিয়ে আমরা এগিয়ে চললাম। এই দেখা যাচ্ছে এটা হচ্ছে চৌখম্বা পর্বত। দেখো কি সুন্দর লাগছে বরফে ঢাকা। প্রচুর কষ্ট বাবা, অনেক অনেক রাস্তা। এই হচ্ছে ভিউ। তো আমরা কিছুটা হেঁটে আসার পরে এরকম একটা জায়গায়, যেখানে দেখো পেছনে একদম বরফের পাহাড়, মানে কেদারনাথ যাওয়া ভিড়ের মধ্যে গিয়ে ছবি তোলা আর এখানে এসে এরকম একটা জায়গায় ছবি তোলা, দুটি আমি মনে করি সমান, কারণ সব কেদারই সমান। তো এই হচ্ছে মধ্যমহেশ্বর, আর আমরা আর এই হচ্ছে মধ্যমহেশ্বর থেকে বুড়া মধ্যমহেশ্বর যাওয়ার রাস্তা। 2 কিলোমিটারের রাস্তা, বেশিক্ষণ সময় লাগে না। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই জায়গাটা ধরে আমরা ধীরে ধীরে এগোবো। চলো। এই পাহাড়ের পেছনেই নাকি বুড়া মদমহেশ্বর মন্দির। এই হচ্ছে মদমহেশ্বর মন্দির, আর আমরা চলে এসেছি কোথায় দেখো। ও হো, এগুলো হচ্ছে ড্রিম ট্রেক পুরো। উফ, কষ্ট আছে, কিন্তু কষ্ট করলে যে কেষ্ট মেলে। আর এখানে দেখো রাতে মনে হয় হালকা হালকা স্নোফল হয়েছিল, এখনো কিন্তু স্নোগুলো আছে। বাহ, চলো উপরে যাওয়া যাক। এই পথ কিন্তু আমরা পাড়ি দিচ্ছিলাম অন্য মানুষের হেঁটে যাওয়া পথে, মানে পায়ের ছাপ জমে একটা রাস্তা তৈরি হয়েছে। একটু এসে বসলাম, মানে এতক্ষণ বসিনি, পুরো কন্টিনিউ টানা উঠেছি ওপরে। একটু বসলাম আর এই পাহাড়ের দৃশ্য উপভোগ করছি। এরপরে এই পাহাড়টার পেছনেই বুড়া মদমহেশ্বর। अभी भी कितना टाइम लगेगा? थोड़ा सा ही 20 मिनट, 10 থেকে 20 इसके बाद। আচ্ছা, এই হচ্ছে দেখো, বাপরে দারুণ ভিউ। ফাইনালি দেখতে পেয়ে গেছি। ও হো হো হো, হচ্ছে বরফের পাহাড়। কি লাগছে একবার দেখো, অসাধারণ লুক, অসাধারণ। আর এখানে আসার পরেই মন্দিরের মাথার চূড়া দেখতে পেয়ে গেছি। কি লাগছে, অসাধারণ। এখান থেকে গেলেই এই যে দেখো, এই হচ্ছে বুড়া মদমহেশ্বর। বুড়া মদমহেশ্বরের মন্দিরের চূড়া দেখতে পেয়েছি, মানে ফাইনালি আমরা এসে পৌঁছালাম। ও, দেখতে পেয়েছি। আর এখান থেকে পাহাড়ের ভিউ যা লাগছে বলে বোঝাতে পারবো না। চলো হাঁটতে হাঁটতে যাই। আর এই দিকের পাহাড়গুলোতেও কিন্তু বরফ আছে। সূর্যটা যেহেতু এখন এইদিকে, তাই দেখাতে পারছি না। আর এই দেখো বরফের পাহাড়গুলোকে কি অসাধারণ সুন্দর লাগছে। নমো দেবে মহাদেবে শিবায় সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতা। ও, এই এসে আমরা পৌঁছালাম বুড়া মদমহেশ্বর মন্দিরের একদম সামনেটায়। দেখো এই জায়গাটা এখনো রোদ আসেনি বলে হালকা হালকা যে স্নো পড়েছে সেগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানে স্নো আছে। রোদ আসলে এই জায়গাটাও পুরো গলে যাবে।
এখন বসে আছি মানে একটা স্বপ্নের মতন জায়গা, বাঙালি বলে নয় সমস্ত হিন্দুদের জন্য। এই হচ্ছে বুড়া মধ্মহেশ্বর। এই বুড়া মধ্মহেশ্বর বলা হয় যে এখানেই নাকি প্রথম ওই মহাদেবের নাভি পড়েছিল। তো এর পেছনেও অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, আমি সমস্ত কিছুতে যাচ্ছি না। তো এই জায়গাটার 2 কিলোমিটার ট্রেক করে আমরা সাধারণত আসি। তো আমরা এই 2 কিলোমিটার ট্রেকটা করে আমরা সাধারণত এই জায়গাটায় আসি। একটু কষ্ট প্রথমে, তারপরে কিন্তু এখন একদম শরীর ঠিক হয়ে গেছে। যখন তোমরা এই মন্দির দর্শন করবে আর পেছনের এই ভিউটা দেখবে, জাস্ট জমে যাবে। তো সেরকম একটা জায়গায় বসে মহাদেবের দর্শন করছি। অসাধারণ সুন্দর জায়গা, আর ঠান্ডা বেশ আছে। বরফও পড়েছিল সকাল সকাল, তোমাদের দেখালাম যে এখনও কিছুটা বরফ আছে। তো এরকম একটা জায়গায় আসতে পেরে কিন্তু মানে নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি একজন হিন্দু হিসাবে। তো তোমরা অবশ্যই আসবে যখন তোমরা এই জায়গাটায় ঘুরতে এসো। সুন্দর, অসাধারণ জায়গা। এই এসে পৌঁছালাম এখানের এই লেকটাতে। একটা ছোট্ট মতন লেক আছে। এগুলোকে সমস্ত লেকগুলোকে এখানে খুব পবিত্র মানা হয়। মানে এই সময়টাই কিন্তু জল থাকে, অন্য সময়টাই কিন্তু জল থাকে না। দেখো কি সুন্দর রিফ্লেকশন হচ্ছে। মানে এইসব জায়গাগুলো হচ্ছে স্বপ্নের মতন সুন্দর জায়গা। কি রিফ্লেকশনটা লাগছে দেখেছো? আমি একবার এখন ওই পারেও যাব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হলো স্বপ্নের মতন সুন্দর জায়গা। কি সুন্দর লাগছে দেখো। আমি যদি এই ভিডিওটাকে উল্টো করে দিই তাতেও কিন্তু মনে হবে না কোনটা অরিজিনাল আর কোনটা রিফ্লেকশন। এত সুন্দর জলের মধ্যে এই রিফ্লেকশনটা আসছে আমার। দারুণ দারুণ। এরকম একটা জায়গায় তোমরা আসবে আর এই পাহাড়টার সাথে তোমরা ছবি তুলতে পারবে। ওফ, কি সুন্দর কি সুন্দর। ওফ, দারুণ দারুণ। এই হচ্ছে এত সুন্দর একটা জায়গা। রিফ্লেকশনটা দেখেছো কি সুন্দর লাগছে? দারুণ। চলো এখানে একটু বসে সময় কাটাই, তারপরে নিচে নামতে হবে। বিদায় জানিয়ে আবারও নিচে চলে যাচ্ছি। বেশ কিন্তু সুন্দর। কে বলেছে যে মিনি সুইজারল্যান্ড কাশ্মীর আছে? একবার এখানে আসো, বুঝতে পারো। 2 দিন মানে কালকে আর আজকে বিনা নেটওয়ার্কে, এয়ারটেলও নেই, জিও নেই, না আছে ভোডাফোন, শুধু বিএসএনএল আছে। যাদের বিএসএনএল আছে একটু টাওয়ার আসে, কারণ এতটাই সুন্দর জায়গা। ওফ, অবিশ্বাস্য, অকল্পনীয়। আর কোনো ডিস্টারবেন্স নেই, ফোন নেই, মেসেজ নেই। তবে হ্যাঁ, বাড়ির মানুষগুলোর জন্য একটু মন খারাপ হচ্ছে, ওদের একটু ভিডিও কলে দেখাতে পারলাম না। আর ওরা হয়তো ফোন করে জানতেও পারছে না যে কোথায় আছি, কি করছি। এই একটা টেনশন কাজ করবে। তাই যখন তোমরা নানুতে থাকবে, বাড়িতে সবাই ফোন করে বলে দেবে যে নেটওয়ার্ক থাকবে না। খাটরাতেও পাবে, হ্যাঁ, খাটরাতেও একটু নেটওয়ার্ক থাকবে, তারপরে কিন্তু আর নেটওয়ার্ক থাকবে না। এইগুলো হচ্ছে সত্যি স্বপ্নের জায়গা, যেটা বলি একটা স্বপ্নের মতন জায়গা। ট্রেক আবার সকালবেলা করে এলাম। আর এই দেখো দূরেই দেখা যাচ্ছে মদমহেশ্বরের মেন মন্দির। কোথা থেকে আমরা গেছি শুধু ভাবো। দেখো এই হচ্ছে মন্দির, আর এইখানে হচ্ছে মেন আমরা গেছিলাম। এরও আরেকটা 2টো পাহাড় টপকে। আলাদাই ছিল এই ট্রেকটা, আলাদাই। আমরা আবারও নিচে চলে এলাম। এবার আমাদের পুজো দিতে হবে এই মদমহেশ্বরে, যেখানে সকালবেলা থেকেই তোমরা পুজো দিতে পারবে। কত করে নিল? 150 টাকা। কালকে বলেছিল 150 টাকা। এই প্রসাদ পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম। এখানে নিয়ম হচ্ছে, যে হোমস্টেতে তোমরা থাকবে সেই হোমস্টে থেকেই তোমাদের এই প্রসাদ নিতে হবে, তারপর ওখানে গিয়ে পুজোর জন্য দিতে হবে। চলো এবার এখান থেকে যাই। 11টা পর্যন্ত পুজো হয়, এখন 10টা বাজে। 1 ঘন্টা মতন এখনও সময় আছে। আমরা জাস্ট ওই ওপর থেকে কোথায় গেছিলাম একবার জাস্ট ভাবো, কোন ওপরে গেছিলাম, ওই ওপর থেকে আমরা নামলাম। নেমে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি পুজো দিতে। এখন যাচ্ছি পুজো দিতে।
ভেতরে ঢুকে দেখলাম আমরা 2-3 জন ছাড়া পুজো দেওয়ার আর কেউ নেই। দেখেই মনটা খুশি হয়ে গেল। তাই ভেতরে যে মন্ত্রগুলো আর যা যা বললো একটু শোনো। अपना अपना वासस्थान, अपना गांव का नाम, शुभ नाम, गोत्र और राशि, परिवार में पति पत्नी, पुत्रों पुत्री, माँ पिताजी, भाई बहन, ऑल फैमिली मेंबर, सबका नाम और गोत्र सहित मन में याद करो। व्यावहारिका सूर्य वर्तमाने शाली वनस्पति प्रभवादि श्रेष्ठ संवत्सर मध्ये श्री काल नाम संवत्सरे दक्षिणायने शरद ऋतौ कार्तिक मासे कृष्ण पक्षे नवमी तिथि शुभा शुक्रवासरे आश्लेषा नक्षत्रे शुभ नाम युगे शुभ नाम करणे एवं गुणाविशेषणा विशिष्टायाम अश्याम शुभतो श्री पांडव लोग अपना गुरु की आदेश के अनुसार अपना राजपाट छोड़ के हिमालय में भगवान शंकर का कठोर तप साधन करने के बाद भगवान शंकर ने पांडवों के सामने केदारनाथ में पशु रूप धारण करके सामने आ गई। उस पशु को भीम ने पकड़ने के बाद वो जमीन में धंसने लग गए। भीम ने खींचने के बाद उसका पीठ बचता है, पृष्ठभाग बैक साइड वो स्वयं केदारनाथ हो गई, अग्रभाग निकल गई पशुपतिनाथ नेपाल में, और अन्य 4 भाग मधवेश्वर में नाभि, तुंगनाथ में हृदय और भुजा, रुद्रनाथ में नेत्र और मुख, कल्पेश्वर में जटा दर्शन, स्वर्गारोहणी से पांडव लोग स्वर्ग के लिए प्रस्ताव किया था। बोले शंकर भगवान की জয়। দারুণ পুজো দিলাম ফাঁকায় ফাঁকায়। এখন পুরো মন্দিরটাকে ঠাকুরমশাই বললেন পরিক্রমা করার জন্য, তো এই জন্য পুরো মন্দিরটা পরিক্রমা করছি। আর এই মন্দিরের পেছনেও এখানে এরকম তোমরা 2টো মন্দির দেখতে পাবে, গৌরী শঙ্কর মন্দির আর এই হচ্ছে পার্বতী মন্দির। पंडित जी, ये जो मध्य महेश्वर तीर्थभूमि है, इसका महत्व आप थोड़ा बता दीजिए। आप इस समय देख रहे भगवान शंकर, ये द्वितीय केदार मधुमेश्वर है। भगवान शंकर जी ने शुरू में पांडवों को मध्य भाग नाभि दर्शन प्राप्त हुआ था। आप इस समय देख रहे भगवान शंकर जी, इस समय सुबह 8 बजे से लेकर भगवान 11 बजे तक भगवान का लिंग दर्शन, निर्माण दर्शन प्राप्त होते हो। भगवान का जलाभिषेक, महाभिषेक होने के बाद भगवान शंकर जी का वस्त्र, आभूषण, अलंकार, राजवेश में विराजमान होकर पूजा पाठ, भोग, आरती, नैवेद्य सब संपन्न किया जाता है। महाभारत युद्ध होने के बाद उपरांत में पांडवों को गुरु हत्या, गोत्र हत्या, ब्रह्म हत्या दोष लग गए थे। पांडव लोग अपना गुरु की आदेश के अनुसार अपना राजपाट छोड़ के हिमालय में भगवान शंकर का कठोर तप साधन करने के बाद भगवान शंकर जी ने पांडवों के सामने केदारनाथ में पशु रूप धारण करके सामने आ गए। उस पशु को भीम ने पकड़ने के बाद वो जमीन में धंसने लग गए। भीम ने खींचने के बाद उसका पीठ बचता है, पृष्ठभाग बैक साइड उस स्वयं केदारनाथ हो गई, अग्रभाग निकल गई पशुपतिनाथ नेपाल में, और अन्य 4 भाग मधमेश्वर में नाभि, तुंगनाथ में हृदय और भुजा, रुद्रनाथ में नेत्र और मुख, कल्पेश्वर में जटा दर्शन। इस तरह भगवान शंकर ने पांडवों को अलग अलग अंग में दर्शन देने के बाद पांडवों का दोष निवारण हुआ। ये पंचकेदार पुरा पांडव द्वारा स्थापित वो पंचकेदार है। ये हिमालय के दुर्गम स्थान पे स्वतः पंत स्वर्गारोहणी से पांडव लोग स्वर्ग के लिए प्रस्तावन किया था। पंडित जी, अगर कोई लोग पूजा देना चाहते हैं तो कैसे दे पाएंगे? ये मंदिर का कार्ड है, वो कार्ड में आपको उसको कांटेक्ट कर सकते हैं। मंदिर समिति का नंबर वेबसाइट में है, www.bktc बद्रीनाथ केदार मंदिर समिति में। आपका शुभ नाम? गंगाधर लिंग। মন্দিরের ঠিক পেছনেই এখানে আছে সরস্বতী কুণ্ড। এই যে দাদারা সব স্নান করলো, বেশ ভালো। বেশ কিন্তু সুন্দর ফাঁকায় ফাঁকায় পুজো করলাম। মানে মহাদেবজির পুজো এইভাবে করা, সত্যি বলছি অসাধারণ এই একটা অভিজ্ঞতা আজকে অর্জন করলাম। আর ভেতরে গিয়ে আমি পুজো যখন ডালা যখন দিলাম, তারপরে যখন পুজোটা শুরু হলো খুব সুন্দরভাবে, মানে প্রায় 10 মিনিটের কাছাকাছি পুজো হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর, মানে নাম, গোত্র, ফ্যামিলির মেম্বারের নাম সব কিছু বললো, মনে মনে বলে নাও। তারপরে অনেকক্ষণ ধরে সমস্ত ভগবানকে নিয়ে এই পুজোটা করা হলো। পুজো দেওয়ার নিয়ম কিন্তু এটাই, আর কিচ্ছু না। শুধু এই ডালাটা সংগ্রহ করতে হবে আমাদের 150 টাকা করে, আর কোনো কোনো হোমস্টেতে এখানে 200 টাকা করে ডালা সংগ্রহ করে তারপরে ভেতরে চলে যাও। আর ভেতরে যে পুরোহিত মশাই আছেন, আরেকজন আছেন, মন্দির সমিতি আছে, সবাইকে এটুকু তুমি দিতে পারবে, তোমার সামর্থ্য যতটা আছে
তুমি ততটাই দাও, 10 টাকা 20 টাকা, কোনো বাধা নেই যে তুমি এখানে 500 টাকা দিয়ে পুজো দেবে বা 1000 টাকা। এখানে কিন্তু তুমি তোমার সাধ্যের টাকা অনুযায়ী পুজো দিতে পারবে। কেদারনাথের মতনই কিন্তু আরও একটা পঞ্চকেদারের অংশ, তাই এটাও আসো, দর্শন করো, সুন্দর বেশ। যে ইয়াত্রী ডোনেশন আছে, এখানে তোমরা কিছু ডোনেশন করতে পারো এই মন্দির কমিটিকে। আর এই যে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা আমাদের হোমস্টের পথে, তারপরে রাশি গ্রামের উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাবো। এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টা, চলো বেরিয়ে যাওয়া যাক মন্দির। আর এই ছিল আমাদের হোমস্টে, এই যে এই হচ্ছে হোমস্টে। আর এবার আমরা সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। এখানে এই একটা রাত এসে থাকাই ভালো, তার কারণ যেহেতু কোনো ইন্টারনেট পরিষেবা কিছু নেই, পরিবারের লোকজন একটু চিন্তিত হবে, সেসব কারণগুলো আছে। আর একদিনের মধ্যেই হয়ে যায়, খুব বেশি ভিড় হয় না। মানে রাতে যখন তোমরা যাবে আরতি দর্শনে, তখন আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। সকালের পুজো তোমাদের 10-15 মিনিটে হয়ে যাবে। ওপরে সকালবেলা 4-5টার মধ্যে বেরিয়ে যাও, একদম বুড়া মদমহেশ্বর ঘুরে চলে আসবে। মানে সম্পূর্ণ কিন্তু হেভি ছিল। আচ্ছা, এইবার এখান থেকে হেঁটে যাব, আর ভিডিও করছি না, হেঁটে হয়তো আজকেই পৌঁছে যাব রাশিগাঁওতে। তবে রাতে কি আপডেট দিচ্ছি যে কটার সময় গিয়ে রাশিগাঁও পৌঁছালাম, সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। এখন বাজে 12টা বাজে। এখন আস্তে আস্তে হাঁটি, প্রায় আমাদের 16 থেকে 17 কিলোমিটার হাঁটতে হবে হেঁটে একদম রাশিগাঁও। তারপরে তুঙ্গনাথের ট্রেক শুরু হবে। তুঙ্গনাথের আগে হয়তো দেউরিয়া তালও করব, অনেক কিছু প্ল্যানে আছে। চলো এবার বেরিয়ে পড়ি। 7.19 কিলোমিটার মধ্যমহেশ্বর মন্দির। এই যে দেখি রাশিগাঁও পর্যন্ত কতটা হয়, চলো হাঁটা শুরু করলাম। হ্যাঁ, এখানে লেখা আছে 1.5 কিলোমিটার আমরা এসছি। আমাকে আমার স্মার্ট ওয়াচও তাই দেখালো যে আমি 1.5 কিলোমিটার এসছি। ঠিকঠাকই একদম অ্যাকুরেট দিচ্ছে আপাতত। চলে এলো আমাদের চা, সময় আপডেট দুপুর 2টোর কাছাকাছি। আর আমরা এসে পৌঁছালাম এখন কুনচট্টিতে। আর মোটামুটি 3-3.5 কিলোমিটার চলে এসেছি। রাস্তা মোটামুটি যা আছে, কনফিডেন্ট আছি যে রাশি আজকে পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 1.5 ঘন্টায় আমরা চলে এসেছি প্রায় 3.5 কিলোমিটার, অনেকটা চলে এসেছি। আমরা কুনচট্টিতে চলে এসেছি, চা খেলাম, এবার আবার বেরিয়ে পড়ি। ভাবছি নানুতে গিয়ে ওখানে রুটি তরকারিটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, রুটি তরকারিটা ওখানে খাবো, খেলে পেটটাও ভরা থাকবে আর আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। চলো। দেখো এখানে লেখা আছে শর্টকাট নেবেন না, বাংলায় লেখা। বাহ, খুব সুন্দর। উত্তরাখণ্ডে এসে বাংলা লেখা পেয়ে গেছি, মানে দারুণ ব্যাপার। বাংলা, হিন্দি, ইংলিশ, কত সুন্দর। সত্যি বাঙালি হিসাবে গর্বিত। এরকম একটা জায়গায় এখন আমরা বর্তমানে আছি। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। আর মহাদেব বাংলায় লেখা, ওয়াও নাইস। বলছি তোমার প্রচুর ব্লগ দেখে, রিসেন্ট হরিদ্বার ঋষিকেশের যে ব্লগ দিয়েছিলে কি খরচা হয়, এই সব দেখেছি আমি। এবার রিসেন্টলি নর্থ বেঙ্গল গিয়েছিলে, একদম আমি সব দেখি। মাকে নিয়ে গিয়েছিলে, একদম বিজিতদার সঙ্গে গিয়েছি, একদম সব দেখি আমি। ভালো লাগলো। আমি জাস্ট দূর থেকে ভাবছি আমি ঠিক দেখছি তো, সেটাই ভাবছি আমি। খুব ভালো লাগলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে, বাহ, হেভি জায়গায়। তো এখানেও পেয়ে গেলাম আমার নতুন টেস্টের ফ্যামিলি মেম্বারকে। বেশ ভালো, খুব ভালো। কেমন লাগলো? খুব সুন্দর জায়গা। মানে মদমহেশ্বর ট্রেক, মানে যেমন বলা থাকে সব জায়গায় যে ট্রেকার্সদের জন্য একটা ড্রিম প্লেস, সত্যি সুন্দর। মানে কোনো ডিস্টারবেন্স নেই, নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। কেদারনাথের থেকে অনেক ভালো, অনেক ভালো। প্রচুর ওই তো কেদারনাথেরই ফিল, মানে কেদারনাথেরই তো 5টা ভাগের একটা ভাগ। আমরা 21 সালে গিয়েছিলাম, তখন অনেক ফাঁকা ছিল। এখন যা ক্রাউড দেখছি কেদারনাথে। প্রচুর। তো সাবধানে যান। এখনো কটায় বেরিয়েছেন? কোথায় ছিলেন আজকে? আমরা বান্তৌলিতে ছিলাম। কটায় বেরিয়েছেন বলুন? 7টায়। তো তাহলে আপনাদের 4-5টা বাজবে। আমি একটু রেস্ট নিতে নিতে হ্যাঁ, আরামসে যান। ঠিক আছে, সাবধানে যান। হ্যাঁ, খুব ভালো লাগলো। একদম 2:25 আর এসে পৌঁছালাম মোখাম্বাতে। মদমহেশ্বর এদিকে আর কুনচট্টি এদিকে, আর আমরা যাচ্ছি এখন নিচে
এই গোবদার দেখাচ্ছে 6.3 আর আকতলিধার 10.6 কিলোমিটার। 11.95 কিলোমিটার আমি হেঁটে এসছি। এই যে 11.95 কিলোমিটার আমি এখনো পর্যন্ত হেঁটেছি। আমি শুরু করেছিলাম দেখালাম 7.19 কিলোমিটার থেকে, তার মানে প্রায় 4.5 কিলোমিটারের ওপরেই, মানে 4.5 কিলোমিটার চলে এসছি আপাতত এই মোখাম্বা। আর বেরিয়েছিলাম 12:32-এ, সময় আপডেট বলছে এখন 2:26, মানে 2 ঘন্টা হয়ে গেল প্রায়, মানে 2 ঘন্টায় আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, 5 কিলোমিটারের কাছাকাছি। দাদার বাড়ি হাওড়া? হ্যাঁ, আমার বাড়ি হাওড়া। আচ্ছা, কেমন লাগছে এই ট্রেকটা? এই ট্রেক তবু সহজ, গতবারে রুদ্রনাথ করেছিলাম, এর থেকে বেশি টাফ ছিল। কদিনে রুদ্রনাথ কমপ্লিট করেছেন? প্রথম থেকে সকাল থেকে শুরু করে ওই কি বলে পানার পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এবার শুনছি পানারে টেন্ট ভেঙে দিয়েছে, আপনাকে ওই কি বলে তার নিচে যেটা থাকে কি নামটা, ওই পর্যন্ত নাইট স্টে করতে হবে, তারপরের দিন পুরো মন্দির পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা, তাও তোমার চ্যানেলের নাম একটু বলো। আমার চ্যানেলের নাম ঘর ছাড়া। ঘর ছাড়া, দারুণ তো, মানে ঘর ছাড়াই হয়ে আছো, হেভি কিন্তু নামটা। তো দাদার আমাদের সঙ্গে মানে আমরা 4 জন থাকি, আমাদের একটা দাদা বৌদি আর ওই বাচ্চা মেয়েটা। আচ্ছা, প্রতিবারেই বেরাই। হ্যাঁ, 2022-এও বেরিয়েছিলাম, 23-এ রুদ্রনাথ কল্পেশ্বর ওগুলো কভার করেছি। মানে এইবারে হলে আমাদের 4 ধাম আর 5 কেদার কমপ্লিট হবে। বাহ, তাহলে দাদার চ্যানেলটা কিন্তু খুব ইউনিক নাম, দারুণ। তোমার নাম কি? অনুষা দাস। বাহ, আমাদের বংশভূত দাস। বলো, তোমার বয়স কত? তুমি পুরো একা একা হেঁটে হেঁটে আসছো পুরোটা? বাপরে, রুদ্রনাথ করেছো? বাহ বাহ বাহ, বেশ ভালো, বেশ কিন্তু ভালো। হর হর মহাদেব। বলছে 3:06 এসে পৌঁছালাম নানুগ্রাম। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখানে দেখি কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা, কারণ একমাত্র এই নানু আর আমরা যেখানে ছিলাম খাডাড়া, এই দুটো জায়গার খাবার দাবার কিন্তু খুব ভালো। এখন এই নানুতে এসেছি, নানুতে ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু রুটিটা নেই অ্যাভেলেবেল, তাই ডাল ভাত আর একটা কুমড়ো তরকারি, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো রাশিতে। আর এখানে খাবার দাবার কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, তবে ভেবেছিলাম যে একটু কম প্রাইসের মধ্যে খাবো। 130 টাকা প্রথমে বলে, তারপরে বলছে 160 টাকা, মানে এখানে যেমন পারে তেমন দাম নেয়, জানি না। তাই খাবার দাবার ভালো ছিল। খাবার দাবার তোমরা এখানে খেতে পারো, 160 টাকা করে লাস্টে থালি নিল। এই হচ্ছে ব্যাপার। চলো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো সবাই বানতলিতে থেকে থেকে বানতলি নামটাকে একটা হাইলাইট করে ফেলেছে আর অভ্যস্ত হয়ে গেছে। আমি তো বলবো সব থেকে ভালো তোমরা থাকো খাটাড়াতে। এখানে জিও আর এয়ারটেলের যেমন তোমরা টাওয়ারও পাবে, আর তেমনি তোমরা খুব সুন্দর একটা হোমস্টেতে থাকতে পারবে। তোমরা যারা যারা জানো না যে আমি এই হোমস্টেতে কিন্তু ছিলাম যাবার পথে, আসার পথে এখন এই দেখা করে এলাম, ভিডিও আর কিছু নিইনি। এটা হচ্ছে আপার বানতলি আর নানুর ঠিক মাঝখানে। তবে নানু যেতে কিন্তু অনেকটা সময় লাগে, আর নানুতে একটাই হোমস্টে, আর এখানে 2-3টে আছে। তাই খাটাড়া কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমি আমার সাবস্ক্রাইবারদের বলবো যে তোমরা এখানে থাকো, থাকলে থেকে বলো যে কেমন, কারণ তোমরা নালে কিন্তু ইন্টারনেট নিচে পাবে না বানতলিতে। ওখানে কিন্তু জিও ঠিকঠাক চলে না, একমাত্র এয়ারটেল চলে। সময় আপডেট 5:28 আর এসে পৌঁছালাম। এই হচ্ছে আপার বানতলি। তোমরা এখানেও স্টে নিতে পারো, তবে এই জায়গার থেকে আমি মনে করি খাটাড়া, ওখানে যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা যদি রুম নিতে চাও ওখানে যেতে পারো। একবার ডেট ওয়াইজ চেক করে নেবে। এসে পৌঁছালাম এই যে আপার বানতলি। আপার বানতলিতে এই দাদার এই হোমস্টেতে তোমরা থাকতে পারো। এই হচ্ছে আপার বানতলির অনেক হোমস্টে। এবার যাই আমরা লোয়ার বানতলি। চলো, এখন সূর্য ডুববে ডুববে করছে, আর এই হচ্ছে নিচে লোয়ার বানতলি। চলো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। যেতে যেতে পথে আমার সাথে দেখা হয়ে গেল আমার পরিবারেরই একজন সদস্যর সাথে। দাদা, তোমার নাম? আমার নাম সৌম্যজিৎ বাসু, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতায় হাওড়ায় থাকি, আর আমি 4 কেদারের ট্রিপ করছি। তো আমার কল্পেশ্বর হয়ে গেছে। কল্পেশ্বরের পর আমি গেছিলাম হচ্ছে বদ্রীনাথ দর্শন করে, ওখান থেকে বাসুদারা ট্রেক করলাম। তারপরে বদ্রীনাথ থেকে আমি গেছিলাম হচ্ছে টুঙ্গনাথ। আজকে সকালেই আমি চন্দ্রশিলা ট্রেক করে দেন আবার টুঙ্গনাথে চোপটায় ব্যাক করলাম 12টার সময়। এবং আমি সোলো ট্রাভেলার, আমি বাইক নিয়ে এসেছি। তো 12টা নাগাদ
ওখান থেকে আমি বেরিয়ে আমি চলে এসেছিলাম সোজা এখানে রাঁচিতে। আমি পৌঁছে গেছিলাম এখানে 3টে। তো তারপরে 3টে থেকে আজকে আমার প্ল্যান এই বামতলিতে থাকার। তুমি বাইক কি কলকাতা থেকে নিয়েছো না, আমি বাইক নিয়েছি হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে রেন্টে নিয়েছি। সময় আপডেট 5:57 আর এসে পৌঁছালাম এই দেবীধারের কাছাকাছি। যদি বেশি রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তোমরা এই গ্রামে থাকতে পারো। এই গ্রামেও থাকার অনেক ঘরবাড়ি আছে। এই হচ্ছে গোন্ডার গ্রামে আমরা এসে পৌঁছালাম। এখানে একটা হোমস্টেও আছে, শ্রী মধ্যমহেশ্বর হোমস্টে। নাম্বার আমি দেখিয়ে দিলাম। এখানে তোমরা থাকতে পারো। যদি তোমরা যাওয়ার সময়ও থাকতে চাও থাকতে পারো, আসার সময়ও থাকতে চাও থাকতে পারো। এই যে সবাই অনেকেই বসে আছে। সময় আপডেট হচ্ছে 6:13। এখনো নাকি 2 ঘন্টা মতন সময় লাগবে। এখানকার মানুষজন বললেন যে বেঙ্গলি লোকেদের নাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। সময় আপডেট ঘড়িতে 8:15। মনে পড়ছে আগের ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম, মানে প্রায় 12টা 12:30টার সময় আমরা যাত্রা শুরু করলাম, 8টার সময় এসে পৌঁছালাম। আর একটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের এই যাত্রায় কত কিলোমিটার মন্দির থেকে হাঁটতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ 26.76 কিলোমিটার। এখান থেকে বাদ দিয়ে দাও 7 কিলোমিটার, মানে 19.76। স্মার্ট ওয়াচ বললো 19.76 কিলোমিটার এই ট্রেকে হেঁটেছি। এখন গাড়ি পাওয়াটা মেন ব্যাপার। গাড়ি করে আমাদের যেতে হবে রাশিগাঁও, বেশি দূর নয়, যাব। এখন এসে পৌঁছালাম অক্তলিধার। আর এই যে এই হোটেল, একদম অক্তলিধারের এখানে যে হোটেলটা আছে, নাম্বারও আমি দিয়ে দিলাম। যদি কোনো রকম গাড়ির প্রবলেম হয় এই নাম্বারে তোমরা কল করে নেবে। সময় আপডেট হচ্ছে 8:31। চলো এবার এই গাড়িটায় করে দাদা আমাদের ছেড়ে দিয়ে আসবে রাশিগাঁওতে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটাই বলে দিয়ে গেছিলাম। আর তোমাদের সুবিধার জন্য আমি এই গাড়ির নাম্বার একটা দিয়ে দিলাম। যদি কোনো কারণে দেখো যে রাতে গাড়ি পাচ্ছ না, তো তোমরা কল করে নিও। ভাইয়া কল করনে সে কিতনে বাজে তক মিলতা হ্যায়? অল টাইম। আচ্ছা ঠিক আছে। ওফ, রাতের মেনুতে হচ্ছে আলু ভাতে, দেখো ভাত আর ডাল। এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সবাই খেতে বসে পড়েছি। আর এই যে দাদা কিন্তু দারুণ, মানে হেভি মানুষ, মানে যা বলি তাই করে দেন। এটা কিন্তু কেউ করে না, এটাই খুব ভালো লাগে। আতিথেয়তাটাই কিন্তু মেন। আর দেখো যা যা বলেছি, ডাল আলু ভাতে চেয়েছিলাম আর একটু ভাত, ব্যাস, আর কিছু চাইনি আমরা, দিয়ে দিয়েছি। হ্যাঁ এ তো লাগেগা। তো চলো আপাতত খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই। প্রথম ভিডিও তোমরা দেখো, যেটা আমি ট্রেক করেছিলাম, ওখানেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানকার রান্না বান্না কিন্তু দারুণ, খাওয়া দাওয়া দারুণ, আর আতিথেয়তা দারুণ। চলো আপাতত এই খাওয়া দাওয়া সারি। চলো এইবার খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই হচ্ছে বিছানা। খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ার পালা। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখালাম, নিচে নামা, পুজো দেওয়া, বুড়া মদমহেশ্বর যাওয়া, সমস্ত কিছু একটা এই ভিডিওতে ছিল। আর এরকম ঘর দেখো না, যাতা অবস্থা ঘরের, বুঝতেই পারছো ব্যাচেলার ছেলেদের যেটা হয়। আর কি, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো। এরপরে সকাল হতেই আমরা রাশিগাঁওতে দর্শন করলাম রাকেশ্বরী মাতার। এই রাকেশ্বরী মন্দিরে আমরা সকালবেলা দর্শন করে আজকে বেরিয়ে যাব উকি মঠের দিকে। এখানে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে মদমহেশ্বরের গাড়ি পাওয়া যায়, একদম যেখান থেকে ট্রেক শুরু হয় ওই অক্তলিধার গ্রাম পর্যন্ত। আর এখান থেকেই হচ্ছে এই গেটটা। এখান থেকে আমরা এবার যাচ্ছি ওপর দিকে, হেঁটে হেঁটে আমাদের ওই ওপরটায় যেতে হবে। খুব সুন্দর কিন্তু জায়গায়, চারিদিকে হোমস্টেতে ভর্তি। কি সুন্দর রাস্তাটা, দুর্দান্ত একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, হোমস্টেতে ভর্তি চারিদিক। দেখো কি সুন্দর চলে এলাম। আর দূরে দেখা যাচ্ছে এই পাহাড়গুলো, দেখো বরফ। মদমহেশ্বর ট্রেক করে পায়ে এখনো ভালোই ব্যথা। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। চলো, পাশে একটা হোমস্টেও আছে, আবার দোকানও আছে।
আর এখান থেকে আমরা যাব। এই এসে পৌঁছালাম আমরা এই মন্দিরটায়। দেখো কি সুন্দর জায়গাটা। এই হচ্ছে মন্দিরটা, দারুণ। ये जो महत्वपूर्ण स्थान है इसका महत्व थोड़ा बता दीजिए। इसका महत्व ये है, ये राकेश्वरी माँ का मंदिर है। अब जो है कि यहाँ पर जो है कि ये चंद्रमा ने तप किया था। जब चंद्रमा पे कुष्ठ हुआ तो उसने यहाँ पर तप किया, माता ने उसका कष्ट हरण किया है। यहाँ पर जो है शिव और शक्ति है। कहीं शक्ति शिव रहता है तो शक्ति नहीं रहती है, कहीं शक्ति रहती है तो शिव नहीं रहता है। तो ये जो है धुनी जो है ये 3 युग की धुनी है। यहाँ पर ये जो है मूर्तियाँ जो है मंडा माई की मूर्त है और नाग राजाओं की मूर्त है, सत्यनारायण की मूर्त है और नाग की मूर्त है, माँ लक्ष्मी की मूर्त है। और यहाँ पर जो भी आदमी आता है वो उसका कोई जिसका पुत्र नहीं होता है, यहाँ पर तपस्या करने से माता जो है उसका पुत्र हो जाएगा। यहाँ पर जो है अगर कोई भोग लगाना चाहता तो वो भी हो सकता है, कोई 3-4 दिन का जप कराना चाहता तो वो भी हो सकता है। जो भी चीज़ पूजा की थाली जो भी माँ को चढ़ाना चाहता है तो वो सब कुछ चढ़ सकता है यहाँ पर। শুনলে তোমরা ভিতরে যে কিসের কিসের কোন কোন ঠাকুরের পুজো করা হয়, খুব কিন্তু অন্যরকমই লাগলো। আর এখানের এই যে মন্দিরগুলো হয় সবই একই রকম দেখতে হয়। গাড়োয়ালি যে ওদের কালচার, ওদের কালচারের যে মন্দিরগুলো হয় ঠিক দেখো সেম টাইপের দেখতে, সবই কিন্তু এই কেদারনাথ স্টাইলের। চলো মন্দির দর্শন হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়তে হবে আমাদের উকি মঠের উদ্দেশ্যে। এই যে দাদা দিয়ে দিল হচ্ছে গরম গরম রুটি আর আলু জিরা, পেঁয়াজ দিয়ে আলু জিরা করেছে, দারুণ। আর এখানে একটা চাটনি করেছে। এই কিসকা চাটনি है? আচ্ছা গডওয়ালি। আচ্ছা চলো খাওয়া দাওয়াটা তাহলে এবার স্টার্ট করা যাক। দারুণ বানিয়েছে ঘি দিয়ে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আমরা উকি মঠের উদ্দেশ্যে। উকি মঠ পৌঁছে আমরা ওমকারেশ্বর মন্দির দর্শন করব, যেখানে থাকেন শীতকালীন কেদারনাথ ও মধ্যমহেশ্বর বাবা। এরপর আমরা এখান থেকে পরের দিন পৌঁছে যাব দেওরিয়া তাল, যেখানে দেবতারা আসতেন স্নান করতে। যাই হোক, আজকের মতন এই পর্বটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। চলো তাহলে, হর হর মহাদেব।